আমরা গত ক্লাসে হচ্ছে ডিমেরিট পর্যন্ত পড়ছিলাম যে ফ্রিকশনাল প্রপার্টিস অফ টেক্সটাইলে কি ডিমেরিট আছে মানে ফ্রিকশন। আমরা অলরেডি বলছি যে ফ্রিকশন মানে কি, গত ক্লাসে অনেকে আমরা ক্লাস করিনি, অনেকে আমরা জানি না। ফ্রিকশন মানে হচ্ছে কি ঘর্ষণ, না? এটা হওয়ার জন্য কি লাগবে? দুইটা সলিড সারফেস লাগবে। দুইটা সলিড সারফেস কি করবে বলতো? একটা আরেকটা এগেইনস্টে কাজ করবে। যদি একটা আরেকটা এগেইনস্টে কাজ করে সেটাকে আমরা বলবো ফ্রিকশন। ফ্রিকশনে বলে দুইটা জিনিস হয়, সেই দুটো জিনিস কি কি বলেন? ফ্রিকশনের ফলে দুটো জিনিস ঘটে। কি কি ঘটে ফ্রিকশনের ফলে? কি বলতে পারবেন? একবার একটা হিট তৈরি হয় আর হচ্ছে ইলাস্টিক। রাইট, একটা হচ্ছে দেখেন ফ্রিকশনের ফলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হিট উৎপন্ন হয়, আর একটা কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে স্থির বিদ্যুৎ, তাই না? এই দুটো জিনিস উৎপন্ন হয়। এখন দেখেন ফ্রিকশনের অনেকগুলো হচ্ছে কি আছে, অ্যাডভান্টেজ আছে আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। অলরেডি আমরা জানি যে ফ্রিকশন আমাদের টেক্সটাইলের জন্য গুরুত্বপূর্ণ, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আমরা দেখে ফেলছি। আজকে ক্লাসে আমরা যেটা দেখবো যে এই যে ফ্রিকশনটা হয়, এই ফ্রিকশনটা আমরা কিভাবে কমাতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি নাম্বার 1 বাই প্রসেসিং উইথ লুব্রিকেট বা লুব্রিকেশন। ঠিক আছে, লুব্রিকেশনের মাধ্যমে আমরা কি করতে পারি বলেন তো? ফ্রিকশনটা কমাতে পারি। দেখেন স্লাইডে দেয়া আছে, দেখেন জুট স্পিনিং এর ক্ষেত্রে আমরা কিভাবে লুব্রিকেশন ব্যবহার করি, তাই না? অর্থাৎ মনে রাখতে হবে, আমি গত ক্লাসে আমি বলছিলাম ইয়ান এর ক্ষেত্রে আমরা হচ্ছে হার্ড ওয়েল্ডিং এর ক্ষেত্রে দুইটা ওয়েল্ডিং আছে, একটা হচ্ছে কোন ওয়েল্ডিং আর একটা হচ্ছে হার্ড ওয়েল্ডিং। এই হার্ড ওয়েল্ডিং এর ক্ষেত্রে যখন আমরা সুতাটা চালাই তখন এই সুতার ওখানে কি দেওয়া হয়? মোম দেওয়া হয়, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে লুব্রিকেশন হিসেবে ব্যবহার করা হয়। মোম ইউজ করার ফলে কি হবে? সুতার মেশিন যখন আরপিএম এ চালানো হবে তখন দেখা যাবে কি হবে, মোমটা গলে যাবে, বাট সুতায় কোনো প্রকার ফ্রিকশন হবে না। সো আমরা কি স্পিনিং এর জন্য আমরা যদি লুব্রিকেশন ব্যবহার করি তাহলে আমরা কি এই ফ্রিকশনটা কমাতে পারি। নাম্বার 1 পয়েন্ট। আরেকটা জিনিস বলা আছে ইট অলসো রিডিউস ইয়ান ড্যামেজ। তাই অবশ্যই যদি ইয়ানের উপর কোনো প্রভাব না পড়ে তাহলে ইয়ানটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। তারপর বলা হয়েছে ইমালশন ওয়েল লুব্রিকেন্ট অ্যাপ্লাইসেশনে যোগ করবেন টু রিডিউস ফ্রিকশন। অর্থাৎ স্পিনিং এর ক্ষেত্রে সবসময় মনে রাখবা এই ফ্রিকশনটা কমানোর জন্য আমরা সবসময় লুব্রিকেশন ব্যবহার করি। তাহলে যদি কখনো পরীক্ষা আসে রাইট ডাউন দ্য মিনিমাইজেশন অফ ফ্রিকশন ইন্টেন্সিটি, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে বাই প্রসেসিং লুব্রিকেশন। অর্থাৎ স্পিনিং এর ক্ষেত্রে যদি আমরা কি লুব্রিকেশন ব্যবহার করি তাহলে হচ্ছে কি ফ্রিকশনটা কমে যাবে। 2 নাম্বারটা কি বাই কেমিক্যাল ট্রিটমেন্ট। আমরা অনেকগুলো ট্রিটমেন্ট প্রসেস করছি, জানা স্ক্রাবিং এর ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড কো ইউজ করছিলাম ব্লিচিং এর জন্য ব্যবহার করছি, মার্শালাইজেশনের জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি, তাই না? রিঅ্যাক্টিভ ডাই, কটন, তারপর কি পলিস্টারের জন্য ডিসপার্স, অনেক কিছু আমরা ট্রিটমেন্ট করছি। দেখো বাই ইউজিং অ্যাসিড অর অ্যালকালি, আমরা অ্যাসিড আর অ্যালকালি ব্যবহার জানি, তাই না? যখন কোন একটা দেখো আমরা যখন ডাইং করি তখন হচ্ছে পিএইচ বেড়ে যায় মাঝে মাঝে, তাই না? আমি তোমাদের বলছিলাম ক্লাসে যে পিএইচ কন্ট্রোল করতে হয়। যদি পিএইচ বেড়ে যায় তখন আমরা কি করি? চেষ্টা করি নিউট্রালাইজেশন করার জন্য। তখন কি করি? অ্যাসিড প্রয়োগ করি। অ্যাসিড প্রয়োগ করে আমরা কি করি? পিএইচটা কন্ট্রোল করি। আর অ্যালকালি মানে কি? আমরা জানি পিএইচ এর ভ্যালু জানি, তাই না? পিএইচ এর ভ্যালু কত? স্যার 1 to 0 to 4, তাই না? 0 to 4 কই? যদি 7 হয় সেটা কি? নিউট্রাল। আর সাথে যদি নিচে হয় সেটা হচ্ছে অ্যাসিড, আর সাথে উপরে যদি হয় সেটা হচ্ছে অ্যালকালি। অ্যালকালি অথবা বেস বলা হয়, ক্ষার বলা হয়। ঠিক আছে, তাহলে কি অ্যাসিড অথবা অ্যালকালি আমরা যদি প্রয়োগ করি, অ্যাসিড এন্ড অ্যালকালি ইজ ডান অন উল ফাইবার টু রিডিউস স্কেল শার্পনেস এন্ড ফ্রিকশনাল ইন্টেন্সিটি। অর্থাৎ উল ফাইবারের ক্ষেত্রে কি হবে বলো তো? উল ফাইবার উল কুলো চিনো তো? এটা লং ছাড়া ভেড়াটা বিভিন্ন প্রাণী সবসময় নিউট্রালে থাকা লাগে। থাকে তো সো নিউট্রালে রাখতে হবে আমাদের। উলের ক্ষেত্রে কি আছে তোমরা জানো তো? উলের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ আমি গত সেমিস্টারে পড়াইছি। উলের ক্ষেত্রে কি থাকে? ইম্পিউরিটিস থাকে কত পার্সেন্ট? ইনক্লুডিং থেকে স্যার 65 না 35%। 65% হচ্ছে সেলুলোজ, 65% থাকে হচ্ছে সেলুলোজ। বলো স্যার ইমপিউরিটিস থাকে স্যার 39%। 35%, ঠিক আছে? 35% থাকে উলে ইমপিউরিটিস, ঠিক আছে? তাহলে কি হবে? উলের ক্ষেত্রে যদি আমরা অ্যাসিড এবং অ্যালকালি কি করি রিঅ্যাকশন ঘটে, সেক্ষেত্রে আমাদের যে ফ্রিকশনটা আছে সেই ফ্রিকশনটা আমি খুব সহজে কমাতে পারি। নাম্বার 3 হচ্ছে বাই ফিনিশিং প্রসেস। প্রথমে জানা লাগবে ফিনিশিং কেন করা হয়। ফিনিশিং উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি উজ্জ্বলতা বৃদ্ধি করা, আবিষ্কার বৃদ্ধি করা, আর জানেন ফ্রিকশনের উদ্দেশ্য
এই ফিনিশিং এর উদ্দেশ্য জানেন? জি স্যার, কাপড়টাকে সুন্দর করা। স্যার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উজ্জ্বলতা করা, রাষ্ট্রীয় করা, দুইটা জিনিস করা হয়। এক নাম্বার হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ, ইমপ্রুভ করা হয়। এক নাম্বারটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ, দুই নাম্বারটা হচ্ছে অ্যাস্থেটিক প্রপার্টিজ। অ্যাস্থেটিক প্রপার্টিজ, অ্যাস্থেটিক প্রপার্টিজ অর্থাৎ অ্যাস্থেটিক প্রপার্টিজ বলতে যে অ্যাপিয়ারেন্সটা কি করে, বাড়ায় দেয়, মানে উজ্জ্বলতা বৃদ্ধি করে। আর দুই নাম্বার হচ্ছে ফাংশনাল প্রপার্টিজের মধ্যে অনেকগুলো আছে। যেমন এক নাম্বারটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ বলতে কোনগুলো বোঝায়? এক নাম্বারটা হচ্ছে জিএসএম কন্ট্রোল, দুই নাম্বারটা হচ্ছে কি বলতো ডাইমেনশন কন্ট্রোল, ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল। এই জিনিসগুলো কিন্তু ফিনিশিং এর মধ্যে পড়ে। হ্যাঁ, জিএসএম মানে হচ্ছে গ্রাম পার স্কয়ার মিটার। ঠিক আছে, এখন দেখো আরেকটা জিনিস জানা দরকার যে ফিনিশিং কয় ধরনের। ফিনিশিং কয় ধরনের? স্যার মাত্র বলেন। ফিনিশিং কয় ধরনের বলছে? ফিনিশিং হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি ফাংশনাল প্রপার্টিজ। এই এটা হচ্ছে যেটা বলছে এটা হলো উদ্দেশ্য। উদ্দেশ্য ফিনিশিং এর উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হচ্ছে কি ফাংশনাল প্রপার্টিজ আর একটা হচ্ছে অ্যাস্থেটিক প্রপার্টিজ। এটা হলো ফাংশন। এখন যেটা জিজ্ঞেস করছে ফিনিশিং কয় প্রকার? ফিনিশিং হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যাল আর কেমিক্যাল অথবা কেমিক্যাল অথবা বলা যায় হচ্ছে কি মেকানিক্যাল অথবা মেকানিক্যাল। আবার মেকানিক্যালের মধ্যে অনেকগুলো ফিনিশিং আছে। মেকানিক্যালের মধ্যে অনেকগুলো ফিনিশিং আছে। কি কি? এগুলো আমরা আগে পড়ি নিয়েছি। আচ্ছা, মেকানিক্যাল লিখে রাখো, আমি বলতেছি, না বুঝতে পারলে বলবো। তাহলে মেকানিক্যালে কি মেকানিক্যাল ফিনিশিং কোনগুলো বলো তো? জানো না? ঠিক আছে, আচ্ছা মেকানিক্যাল ফিনিশিং গুলো লিখে পুরোটাই রাখো। মোছেন সমস্যা। মেকানিক্যাল ফিনিশিং গুলো লিখে রাখো। কি কি দেব মেকানিক্যাল ফিনিশিং? এক নাম্বার হচ্ছে ক্যালেন্ডারিং। এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে ক্যালেন্ডারিং। দুই নাম্বারটা হচ্ছে ন্যাপিং অথবা রেজিং। ন্যাপিং অথবা রেজিং। তিন নাম্বারটা হচ্ছে ব্রাশিং। চার নাম্বারটা হচ্ছে শিয়ারিং। পাঁচ নাম্বারটা হচ্ছে কম্প্রেসিভ শিঙ্কেজ। কম্প্রেসিভ শিঙ্কেজ। সিঙ্গেজ হ্যাঁ, সিঙ্গেজ মানে কি জানেন? শিঙ্কেজ মানে হচ্ছে কোচকানো, যেটা কাপড়ে যে শিঙ্কেজ পরে আমরা আয়রন করি, আয়রন প্রেস করে এ করি। আর ক্যালেন্ডারিং এর উদ্দেশ্য হচ্ছে টু প্রেস এন্ড স্মুথ দ্য ফেব্রিক। টু প্রেস এন্ড স্মুথ দ্য ফেব্রিক। টু প্রেস এন্ড স্মুথ দ্য ফেব্রিক। স্মুথ দ্য ফেব্রিক অর্থাৎ কোন একটা ফেব্রিক যখন কি হয় কোচকানো অবস্থায় থাকে তখন সেটাকে কি করা হয়? প্রেস করা হয়, মানে প্রেসার দেওয়া হয়। প্রেসিং কথাটা যেমন শোনা হচ্ছে অ্যাপারা যখন করবে তখন প্রেস বা আয়রনিং একই কথা। হ্যাঁ, তো প্রেস এন্ড স্মুথ দ্য ফেব্রিক অর্থাৎ প্রেস করা হয় না, আমরা ইস্ত্রি কি করি, কাপড় ঢোলে না, প্রেস করি বা প্রেসার করি। তো প্রেস এন্ড স্মুথ দ্য ফেব্রিক। ঠিক আছে, এই জিনিসগুলো আরো আছে। এই জিনিসগুলো তোমরা বললে আপাতত হচ্ছে কি তোমার মাথায় ঢুকবে না, আপাতত এই শুধু লিখে রাখো। আবার কি করা হয়? নেটিভ বা রেজিং এর ক্ষেত্রে কি হয়? কাটটা যতটুকু ঢুকছে তো ওইটাই বুঝে নেই ফিনিশিং। কাট বুঝো না? তোমাদের ফিনিশিং কি বুঝছো? ফিনিশিং কি? অ্যাপ্লিকেশন সুরন্ত। অর্থাৎ ফিনিশিংটা হচ্ছে কি করে? ফিনিশিং উদ্দেশ্য হচ্ছে দুইটা। আমাদের যে কাপড়ের সৌন্দর্য বর্ধন করার জন্য ফিনিশিংটা করা হয়। এই তো স্যার আগে কইছিলেন। হ্যাঁ, বুঝলাম। আর যাই হোক, ফিনিশিং এর মধ্যে হচ্ছে দুইটা পার্ট বললাম, একটা হচ্ছে ফিজিক্যাল বা কেমিক্যাল। কেমিক্যাল অথবা হচ্ছে মেকানিক্যাল বলা হয়। মেকানিক্যাল ফিনিশিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে ক্যালেন্ডারিং, দুই নম্বর হচ্ছে নেটিং রেজিং, তিন নম্বর হচ্ছে ব্রাশিং, শিয়ারিং। ঠিক আছে, শিয়ারিং। হ্যাঁ, এখন দেখো। মুনিরা ম্যাডাম কিন্তু আসার জন্য রেস্ট্রিকশন দিয়েছে। ক্লাসে জানি সবথেকে কথা ওর শোনা নেই। এখন কথাই বলে। আচ্ছা, পরেরটা দেখো। প্রথমে কি বলছি? মেকানিক্যাল ফিনিশিং ক্ষেত্রে কি করা হয়? আয়রনিং অথবা ক্যালেন্ডারিং করা হয়। একটু আগে বললাম ক্যালেন্ডারিং এর উদ্দেশ্য হচ্ছে টু প্রেস এন্ড স্মুথ দ্য ফেব্রিক। কাপড়টাকে প্রেস করার পর কাপড়টাকে করা হয় স্মুথ করা হয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেমিক্যাল ফিনিশিং। কেমিক্যাল মানে রেজিন। রেজিন মানে হচ্ছে আঠা। রেজিন মানে কি? আঠা। আমরা রেজিন কই ব্যবহার করি? আমরা হচ্ছে রেজিন ম্যাক্সিমাম যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিন্টিং এ আমরা ব্যবহার করি। হ্যাঁ স্যার, প্রিন্টিং বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। রেজিন বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। তোমাদের আমি বলছিলাম মনে হয় একবার। আচ্ছা, resin is one type of anti-creasing agent because it prevent fiber from creasing by blocking hydroxyl group. অর্থাৎ কি হয় বলতো? এখানে হাইড্রক্সিল গ্রুপ আছে, কারণ আমরা সেলুলোজে কিন্তু কোন গ্রুপ আছে বলতো?
সেলুলোজে সবসময় কি থাকে? হাইড্রোক্সি হাইড্রোক্সিল গ্রুপ থাকে। অলওয়েজ থাকে স্যার সেল ওএইচ গ্রুপ, বুঝছো? হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এই গ্রুপগুলোকে কি করে? প্রিভেন্ট করে কোথা থেকে? কি করে? রেজিন কাজ করে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তারপর দুই নাম্বারটা হচ্ছে বাই ইউজিং সফটওয়্যার উইথ ম্যানিমেন্টস। সফটওয়্যার ব্যবহার করার উদ্দেশ্য, সফটওয়্যার কি চিনো? স্যার সফটওয়্যার সাথে কাপড়টা কাপড়কে নরম করে যে সফটওয়্যার উদ্দেশ্য হচ্ছে কাপড়টা সফট করা হয়। জি স্যার দুটো সফটওয়্যার আবার অনেকগুলো সফটওয়্যার আছে, হ্যাঁ? এক নম্বর হচ্ছে কেটানিক সফটওয়্যার, কেটানিক সফটওয়্যার। এটা দুই নম্বর হচ্ছে অ্যানায়নিক সফটওয়্যার, অ্যানায়নিক সফটওয়্যার। এটা ওয়েটে কেটে না স্যার তিন নম্বর হচ্ছে নন আয়নিক সফটওয়্যার, হ্যাঁ নন আয়নিক সফটওয়্যার। সফটনিং এর উদ্দেশ্য হচ্ছে কাপড়টাকে সফট করা হয়, বা আমরা হার্শ কাপড় পরার চেষ্টা করি না সবসময়, যেটা ফ্লেক্সিবল, যেটা কমফোর্টেবল সেটাই আমরা ব্যবহার করি। জন্য সফটওয়্যার আবার অনেকগুলো আছে, একটা হচ্ছে কেটানিক সফটওয়্যার, অ্যানায়নিক সফটওয়্যার, আর একটা হচ্ছে নন আয়নিক সফটওয়্যার, ঠিক আছে? তাহলে আমরা কি বলি, যদি কখনো পরীক্ষা আসে কিভাবে আমরা ফ্রিকশনটা কমাতে পারি? এক নম্বর হচ্ছে দ্য মিনিমাইজেশন অফ লুব্রিকেশন, নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2 হচ্ছে বাই কেমিক্যাল ট্রিটমেন্ট, নাম্বার 3 কি? নাম্বার হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং প্রসেস। অর্থাৎ ফিনিশিং প্রসেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। কেমিক্যালের মধ্যে আরেকটা আছে হচ্ছে কি? মেকানিক্যাল ফিনিশিং, ঠিক আছে? মনে থাকবে এই জিনিসগুলো লিখতে হবে পরীক্ষায়, এটা নিয়ে কোনো সমস্যা থাকলে বলতে পারো। এখন আসো টাইপস অফ ফ্রিকশন। এখন আসো হচ্ছে টাইপস অফ ফ্রিকশন। তোলা হয়েছে না? তোলা হলে তুলে দিও। এখন আসো টাইপস অফ ফ্রিকশন। টাইপস অফ ফ্রিকশন, ফ্রিকশন কয় ধরনের সেটা আমরা একটু লিখি। ফ্রিকশনটা কয় ধরনের? সেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক, তাই না? এটা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক অথবা কি বলা যায় স্ট্যাটিক একটা, অথবা ডাইনামিক অথবা কাইনেটিক। কাইনেটিক মানে কি? গতিশীল, কাইনেটিক অথবা ডাইনামিক, সেম কথা, হ্যাঁ? ডাইনামিক ফ্রিকশন। আচ্ছা, স্ট্যাটিক মানে কি বলতো? গতি। স্ট্যাটিক স্ট্যাটিক মানে স্থির স্থির, আর কাইনেটিক মানে কাইনেটিক মানে ডাইনামিক গতিশীল, ডাইনামিক মানে হচ্ছে কি? গতিশীল, আর স্ট্যাটিক মানে হচ্ছে স্থির অবস্থা যেটা থাকে, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। এখন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনটা কাকে বলে, আর হচ্ছে কাইনেটিক ফ্রিকশনটা কাকে বলে? স্ট্যাটিক ফ্রিকশন কি দেখো, the force that must be overcome in order to start sliding to call static friction. Static friction হচ্ছে এই স্থির অবস্থা থেকে তোলার জন্য যে ফোর্সটা প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় static friction। নাম্বার 2 হচ্ছে কাইনেটিক ফ্রিকশনটা কি? কাইনেটিক মানে তো গতি শক্তি, তাই না? যে দেখো the force that resists continue, অর্থাৎ মানে একটা বস্তুর উপর কন্টিনিউ যে ফোর্স প্রয়োগ করতে থাকে, মানে গতিশীল অবস্থা থাকে, সেটাকে বলা হচ্ছে কাইনেটিক অথবা ডাইনামিক ফ্রিকশন। অর্থাৎ তাহলে আরেকবার বলি, স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে যে স্থির অবস্থা আছে, এই স্থির অবস্থা তোলার জন্য একটা ফোর্স প্রয়োগ করা হচ্ছে, সেটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন। আর ডাইনামিক বা কাইনেটিক ফ্রিকশন কোনটাকে বলছি? কন্টিনিউয়াস ফোর্স প্রয়োগ করা হচ্ছে, সেটাকে আমরা বলছি কাইনেটিক বা ডাইনামিক ফ্রিকশন। ক্লিয়ার? এরপর আরো কিছু টাইপস আমরা দেখব। এখন দেখো ফ্রিকশনাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার ডিপেন্ড অন, কিসের উপর ডিপেন্ড করে? গত স্লাইডেও আমরা একটু দেখছিলাম কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। একটা হতে পারে টেম্পারেচার, একটা হতে পারে কি? টেম্পারেচারের উপর ডিপেন্ড করতে পারে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। গত ক্লাসে আমি বলছিলাম যে একটা সুতার স্ট্রেন আলাদা, তাই না? কারণ হচ্ছে কি, আমরা বিভিন্ন বিভিন্ন টেম্পারেচারে আমরা কি করি? ডাই করি। এই জিনিসগুলোর উপরে অনেকটা স্ট্রেন ডিপেন্ড করে। কি ডিপেন্ড করে? স্ট্রেনটা ডিপেন্ড করে। স্ট্রেন মানে তো তোমার আলাদা না, কতটুকু শক্তিশালী সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। নাম্বার 1 দেখো, কম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়াল। কম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়াল অর্থাৎ কোন একটা ম্যাটেরিয়ালের কম্পোজিশনের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? কম্পোজিশন। তোমাদের গত ক্লাসে বলছিলাম কম্পোজিশন বলতে কোনগুলো বোঝায়? কম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়াল। তোমাদের মনে আছে কি ম্যাটেরিয়ালের কথা? পিসিএস সিবিসি বলছিলাম, তাই না? জি স্যার এই যে কি বলছিলাম বলতো? 65 35 আর এটা কি 65 35 এটা হচ্ছে কম্পোজিশন। সিবিসি এর ক্ষেত্রে ওটা ব্লেন্ডিং বলা হয়, মানে একত্রে কি বলা হয়? ব্লেন্ডিং বলা হয়, ব্লেন্ডিং বা মিক্সার বলা হয়, বা একটার সাথে আরেকটা ইয়ানের মিক্সিং, সেটাকে বলা হয় ব্লেন্ডিং অথবা মিক্সিং বলা হয়। ক্লিয়ার? ওইটা আসতে পারে ব্লেন্ডিং কি মিক্সিং কি, এটাও জানা দরকার। ব্লেন্ডিং কি আর মিক্সিং কি? মিক্সিং মানে হচ্ছে সমজাতীয় ইয়ান হতে হবে, আর ব্লেন্ডিং মানে আলাদা আলাদা। পরীক্ষা প্রশ্ন আসে যেমন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্লেন্ডিং এন্ড মিক্সিং? কি ব্লেন্ডিং মানে হচ্ছে দুইটা ইয়ান আলাদা হতে হবে, একটা পলিস্টার একটা কটন। বাট মিক্সিং কি? মিক্সিং মানে একই সমজাতীয়ের মধ্যে আকর্ষণ হতে হবে, মানে কটন কটন হতে হবে,
পলিস্টার পলিস্টার ভিতরে কটন পলিস্টার একসঙ্গে হওয়া যাবে না। যদি এক আলাদা হয় সেটাকে কি বলছি আমরা ব্লেন্ডিং, আর যদি সমজাতীয়ের মধ্যে হয় সেটাকে আমরা বলবো মিক্সিং। পরীক্ষা আসতে পারে ব্লেন্ডিং আর মিক্সিং কি, ঠিক আছে, ব্লেন্ডিং আর মিক্সিং কি। তারপর দেখো 2 নাম্বারটা হচ্ছে প্রেসার বিটুইন দ্য সারফেস, সারফেসের প্রেসারের উপরে ডিপেন্ড করে। 3 নাম্বারটা হচ্ছে টেম্পারেচার বললাম, আর একটা কথা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এই ক্লাসে গত ক্লাসে আমি বলছি যে রিলেটিভ হিউমিডিটির উপরে অনেকটা ডাইনিং এর টেম্পারেচার ডিপেন্ড করে, তাই না? সুতার স্ট্যান্ডার্ড ডিপেন্ড করে। শীতকালে একরকম, গ্রীষ্মকালে আরেক রকম টেম্পারেচারে ওঠানামা হয়। তেমনি ইন্ডাস্ট্রি ক্ষেত্রেও কি হয়, সুতার গুণাগুণ ফেব্রিকের গুণাগুণটা অনেকটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, তাই না? যেমন দেখো শীতকালে আমরা কি করি, যে কাপড় পরি কাপড়টা ময়লা হয় কম, বাট গ্রীষ্মকালে কাপড়গুলো কি খুব দ্রুত ময়লা হয়ে যায়, কারণ আমরা ঘেমে যাই। হ্যাঁ, বেশি ঘেমে যায় না, কারণ হচ্ছে টেম্পারেচারটা বেশি, আর্দ্রতার কারণে এই ময়শ্চারটা অনেকটা ইফেক্ট করে। তারপর এরিয়া অফ দ্য কন্টাক্ট, এরিয়া অফ দ্য কন্টাক্ট স্বাভাবিক এরিয়া অফ দ্য কন্টাক্ট মানে যে কন্টাক্টে স্পর্শে আসবে সেটারও পরিবর্তন হয়। তোমাদের গত ক্লাসগুলোতে আমি বলছিলাম, লেকচারগুলোতে সয়েলিং মানে বলছিলাম। সয়েলিংটা কি ছিল, যে কোনো একটা ফাইবার যখন পানি অ্যাবসর্ব করবে সেটা কি হবে, ডাইমেনশনের পরিবর্তন হবে। এটা ডিপেন্ড করে কার উপর, ভলিউমের উপর, এরিয়ার উপর, তারপর কি লেন্থের উপর, তারপর কি এক্সিয়ালের উপর, মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর, লেন্থ উইথ আর কি উইথ আর লেন্থ। এরিয়া ছিল, ভলিউম ছিল, Volume ছিল, আর আরেকটা ছিল, কি ছিল, না না না, আরেকটা হচ্ছে ডায়াল সয়েলিং, ডায়ামিটার ছিল, ডায়াল ছিল, ডায়াল সয়েলিং, ট্রান্সফার ডায়াল সয়েলিং, ট্রান্সফার ভলিউম সয়েলিং এগুলো পড়েছেন এটা নিয়ে। ডায়াল। আর ওয়াটার অ্যাবজর্পশন অফ দা ফাইবার, এটাও ডিপেন্ড করে যে ফাইবারের অ্যাবজর্পশন, তাই না? কোন ফাইবার কত বেশি অ্যাবজর্পশন করে, মানে অ্যাবজর্বেন্সি। কটন সবথেকে বেশি অ্যাবজর্বেন্সি, এই জন্য আমরা ইন্ডাস্ট্রিতে সবসময় কটন ব্যবহার করি, কারণ কটনে ইম্পিউরিটির পরিমাণও কম, সেলুলোজের পরিমাণ অনেক বেশি, এই জন্য কটনের অ্যাবজর্বেন্সি অনেক বেশি। পলিস্টার আলুমিনিয়ামের তুলনায় কটনের অ্যাবজর্বেন্সি বেশি, কারণ হচ্ছে এখানে কি থাকে, ওয়েল বন্ড থাকে, কটনের বেশি ডিসকাস। হাইড্রোসিল, হ্যাঁ হাইড্রোসিল গ্রুপ থাকে, সলিড ডিসকো থাকে। স্যার 3 নম্বরে যে বলা হয়েছে প্রেসার বিটুইন দ্য সারফেস, মানে যত প্রেসার বেশি হবে তত বর্ষণ বেশি হবে, ফ্রিকশন বেশি হবে, সে কথা বলতেছি। ওয়েজ গ্রুপ থাকে, যেটা বলতেছিলাম সেলুলোজে কি থাকে, ওয়েজ গ্রুপ থাকে। ওয়েজ গ্রুপ হলে কি পানি সহজে গ্রহণ করতে পারে, আমরা জানি কি পানি যদি আমরা পানি তখন কি হয় বলতো, H প্লাস আর হচ্ছে ওয়েজ মাইনাস হয়। এই গ্রুপটা সবসময় সেলুলোজের মধ্যে থাকে, এই জন্য খুব সহজে অ্যাবজর্বেন্সিটা বাড়ে। দেখ এই কটা পড়া যাবে না আসলে। তারপর আসলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে কি, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে ঘর্ষণাঙ্ক বলা হয়, ঘর্ষণাঙ্ক বলা হয়, ঠিক আছে? সান্দ্রতা পড়ে আসলে সান্দ্রতা এরকম, জি স্যার, সান্দ্রতা, জি স্যার সামনে বলে আসছিলাম। সান্দ্রতা। এটা দ্বারা প্রকাশ করা হবে সান্দ্রতা। দেখো ঘর্ষণাঙ্ক কাকে বলে, ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য নরমাল অর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে হচ্ছে উলম্ব বরাবর যে ফোর্সটা দেওয়া হয় সেটাকে বলা হয় অফ এ ম্যাটেরিয়াল ডিউ টু ইটস ওন ওয়েট। অর্থাৎ নিজস্ব একটা ওয়েটের উপর পারপেন্ডিকুলার বরাবর যে ফোর্স প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। বুঝা গেছে? একটা নিজস্ব ওয়েট থাকবে, এই ওয়েটের উপর পারপেন্ডিকুলার বরাবর যে ওয়েট দেওয়া হবে। তোমাদের দেখবা আমরা যখন ল্যাব করবো তখন দেখবা যে কি এর সাথে সহজ দূর কথা পেন্ডুলামের সাথে কি দেওয়া হয়, একটা ওয়েট যুক্ত করে দেওয়া হয়। কেন বলো তো? যে নিচে হ্যাঁ, ঘরে যেন সমতা থাকে, ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে যে এটাকে কি বলা হয়, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। একটা নিজস্ব ওয়েট থাকবে, এই ওয়েটের উপর একটা পারপেন্ডিকুলার বরাবর একটা কি থাকবে, ফোর্স প্রয়োগ করা হবে। যদি প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে দ্যাট ইজ এফ সমান আমাদের কি, এন। এফ সমান আমাদের কি, এন। এফ মানে হচ্ছে ফোর্স, এন মানে হচ্ছে কি বলতো, ফোর্স। দেখো অথবা কি লেখা যায়, এফ ইকুয়াল টু এন এর পরিবর্তে লেখা যায় কি, আচ্ছা নিউ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, এফ বাই এম। এত কিছু না দিয়ে বল পরিমাণ এবং নিউটন না, এই জন্য মানে একক নিউটনের উপর মানে যে কোনো একটা বস্তু কি থাকবে, ওয়েট থাকবে, যে ওয়েটের উপর কি বরাবর পারপেন্ডিকুলার মানে উন্নত বরাবর কি দিব, ফোর্স প্রয়োগ করব। যদি ফোর্স প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ভর আর ফোর্সের মধ্যে সম্পর্ক হয় এটা। ঠিক আছে, মনে রাখবে। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আসলে মনে রাখবা একটা নিজস্ব ওয়েট থাকবে, ওয়েটের উপর কি দেওয়া হবে, ওয়েটের উপরে একটা ফোর্স প্রয়োগ করা হবে, তখন তাকে কি বলে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ক্লিয়ার? এখানে দেখো এনটা হচ্ছে নরমাল বা পারপেন্ডিকুলার ফোর্স, এনটা এখানে ব্যবহার করা হয়েছে। মানে মনে হতে পারে যে এনটা কি, এনটা হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স। দেখো নিউ ইজ দ্য প্রপোর্শনাল কনস্ট্যান্ট নোন অ্যাজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই নিউ মানে কি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কখনো যদি পরীক্ষায় অঙ্ক আসতে পারে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করো, তাহলে কি হবে, এফ বাই এন। এফ দেওয়া থাকবে, এম দেওয়া থাকবে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা বের করতে হবে।
So coefficient of friction can be defined as the ratio of এই তো বলতে পারো the ratio of frictional force and perpendicular force. The ratio of force and perpendicular force is called coefficient of friction. এই যে এটা বলছে না রেশিও হিসেবে প্রকাশ করার জন্য আগের ক্লাসগুলোতে বলছিলাম না যে প্রথমে হ্যাঁ তাহলে কি the ratio in between force and perpendicular force is called coefficient of friction. Coefficient of friction. Clear? এখন আসো মেথড অফ মেজারিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কিভাবে কি করা হয়? মেজার করা হয়। ঠিক আছে? কিভাবে মেজার করা হয়? এটা কি বুঝে গেছে? জি স্যার। দেখো কিভাবে মেজার করা হয়। নাম্বার 1 দেয়া আছে দেখো Capstone method is the most commonly used to measure coefficient of friction. Capstone method can be classified into two class. একটা হচ্ছে static Capstone method, dynamic Capstone method. Other methods গুলো কি কি? Barker and Colt method, Evan and Glassberg method, Gottlieb and Oliver method. এই মেথডগুলোর নামগুলো পড়লেই হবে। এই মেথডগুলো যেহেতু অনেক বড় বড় আমরা তোমাদের জন্য সোজা করার জন্য আমরা এইগুলো আর ডিটেইলস রাখি না এই সেমিস্টারের জন্য। ঠিক আছে? শোনো এবার পরীক্ষা আসতে পারে মেথডগুলো লিখে দিতে হবে না। এটা পরীক্ষায় থাকবে হ্যাঁ পরীক্ষায় থাকবে কিন্তু রাইট ডাউন দ্য মেথড অফ মেজারিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এই নামগুলো কিন্তু অনেক জটিল। সো এগুলো পরীক্ষার জন্য 2 মার্কসের জন্য থাকবে। রাইট ডাউন দ্য মেথড অফ মেজারিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে? তাহলে এক নম্বর আছে কি স্ট্যাটিক ক্যাপস্টোন মেথড, দুই নম্বর ক্যাপস্টোন মেথড হচ্ছে দুইটা আর আদার মেথড হচ্ছে তিনটা। এই তিনটে পাঁচটা মেথড লিখে দিতে হবে পরীক্ষায়। খুব সুন্দর মতো ক্লিয়ার? প্রশ্ন কিভাবে আসবে বুঝছো? জি স্যার। ওকে তারপরে দেখো আচ্ছা আমরা এই পর্যন্ত স্লাইড রাখছি হ্যাঁ তারপরে আমরা রাখি না এরপরে আমরা আরো স্লাইড যদি থাকে আমরা যুক্ত করবো আর কি এই চ্যাপ্টারের জন্য। আপাতত এতটুকু বললেই হবে। সর্বশেষ যেটা হবে যে স্ট্যাটিক ফ্রিকশনটা কাকে বলে, স্ট্যাটিক ফ্রিকশনটা কাকে বলে আমরা একটু ডিটেইলসটা দেখে নেব। হ্যাঁ এটা আমাদের সর্বশেষ টপিক স্ট্যাটিক ফ্রিকশন। এটা আমরা দেখলাম না স্ট্যাটিক ফ্রিকশনটা কি? স্থির জড়তা কাটানোর জন্য যে বল প্রয়োগ করি রাইট স্ট্যাটিক ফ্রিকশন বলা হয়। দেখো আমরা একটু দেখি স্ট্যাটিক ফ্রিকশন ইজ আ ফোর্স দ্যাট মাস্ট বি ওভারকাম টু বিং স্লাইডেড অফ টু অবজেক্ট। একটু আগে আমি বলছিলাম যে ফ্রিকশন হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কি বলছিলাম? দুইটা সলিড ম্যাটেরিয়াল হওয়া দরকার। দুইটা সলিড ম্যাটেরিয়াল কি হবে একটা আরেকটার এগেইনস্টে কাজ করবে তাহলে কি হবে সেটাকে ফ্রিকশন হবে। এটাকে বলা আছে যে ওভারকাম টু বিগিন স্লাইডিং অফ টু অবজেক্ট অর ফায়ার ইন কন্টাক্ট। অর্থাৎ ফ্রিকশন হওয়ার জন্য কি দুইটা সংস্পর্শে আসতে হবে তাই না? তারপর বলছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ দ্য কন্টাক্ট। এটা কার উপর ডিপেন্ড করে? ওরা একটা সারফেসের এরিয়ার উপরে এটা কি করে ডিপেন্ড করে ফ্রিকশনটা। Static frictional force is equal and opposite to the applied loading force of a maximum force, no acceleration. Acceleration means ত্বরণ or movement occur below the maximum force. কি হতে পারে? Static frictional force is equal হতে পারে or opposite হতে পারে। মানে অবশ্যই ইকুয়াল অথবা অপোজিট হইতেই হবে। অপোজিট হইতে হবে না। একটু আগে আমি কি বললাম ফ্রিকশন হওয়ার জন্য একটা আরেকটার এগেইনস্টে কাজ করতে হবে না হয়তো ফ্রিকশন হবে না তাই না? এই জিনিসটার কথা বলা হয়েছে। তারপর এখন যদি এমন এই লটা আমরা এখন দিয়ে নেই এমন কোন ল এটা একটু বলতে হবে। এমন কোন লটা কি আছে এটা কি জানা দরকার। আমরা লাস্ট আমরা আলোচনা করব এই বলা কি ল এমন জাস্ট মনে রাখো এমন কোন লটা কি দেখো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য নরমাল ফোর্স। অর্থাৎ এমনটা নামে কিছু বিজ্ঞানী বলছিল যে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা কার সমানুপাতিক? নরমাল যে ফোর্স থাকে সেই নরমাল ফোর্সের সমানুপাতিক। পুশিং টু সারফেস টুগেদার পুশিং টু সারফেস ঠিক আছে বলা যাবে। এখন থেকে এটা কি দ্বারা প্রকাশ করা হয়? এফএস ম্যাক্স মানে কি বলতো? তার মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সূত্রটা এমনটা আমি দিছি। এটা কি বলছো বলো তো? মানে ম্যাক্স মানে কি? ম্যাক্সিমাম যে ফোর্স ম্যাক্সিমাম হয় হ্যাঁ ম্যাক্সিমাম হয় সেটা ইকুয়াল কার হবে? নরমাল প্রপোর্শনাল ফোর্সের প্রপোর্শনাল ফোর্স অথবা নরমাল পারপেন্ডিকুলার ফোর্সের জি স্যার সমানুপাতিক হবে। এটা হচ্ছে এমনটা ল ছিল। ঠিক আছে? অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে যদি কোনো ফোর্স ম্যাক্সিমাম হয় সেটা কার সমানুপাতিক হবে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অথবা পারপেন্ডিকুলার ফ্রিকশনের সমানুপাতিক। ঠিক আছে? পারপেন্ডিকুলার অথবা কি বলা হয়? এই পিছনে বল কোএফিসিয়েন্ট পিছনে এমনটা ল বল
মাত্র আসলে কি করতেছেন বলেন এমন কোনো বলেন এমন লটা হচ্ছে কি বললাম যে ফোর্সটা ম্যাক্সিমাম ফোর্স যে প্রয়োগ করা হয় সেটা কার সমানুপাতিক এটা হচ্ছে নরমাল অথবা পারপেন্ডিকুলার ফোর্সের সমানুপাতিক অথবা এটা হতে পারে কি বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সমানুপাতিক ঠিক আছে পারা যাবে এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে এমন কোন লটা হচ্ছে আরেকবার বলি সর্বশেষ বার সেটা হচ্ছে যে ফোর্সটা প্রয়োগ করা হয় যদি ম্যাক্সিমাম হয় সেটা কার সমানুপাতিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অথবা পারপেন্ডিকুলার অথবা নরমাল ফোর্সের সমানুপাতিক এই ছিল আজকের মতো স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্লাইড এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারবো আচ্ছা নাই আচ্ছা স্যার কাইনেটিক এনার্জি কাইনেটিক ফ্রিকশনের সূত্র কি কোনটা কাইনেটিক না কাইনেটিক গতিশীল আলাদা কাইনেটিক আমরা যদি আমরা জানি না হাফ এমভি স্কয়ার এমভি স্কয়ার এটা দিয়ে এটা করো না হাফ পিটি এগুলো হচ্ছে কি সর্বশেষ সংখ্যা ছিল ফার্স্ট তোমরা ইন্টারমিডিয়েটের সর্বশেষ হাফ কেটি আর হাফ হাফ পি মোট গতিশীল মানে আমাদের মাঝখানে গড় বেগ গড় মুক্ত বেগ এগুলো ছিল ভিডিও করতে রিল্যাক্স স্যার পরশুদিন যে কাল সেটা ইয়া হচ্ছে না ঠিক আছে একটু বলবো যদি তোমাদের